আচ্ছা, জগৎ সেট কে? কোনো এক বিশেষ ব্যক্তি, নাকি এক দল মানুষ, এক ধনকুবের, নাকি বাংলার ষড়যন্ত্রকারী? তো আজকের এই সমস্ত তথ্য নিয়ে একেবারে একটা নতুন পর্ব। তো নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আজকের পর্বে থাকছে বৈভব, রাজনীতি, ষড়যন্ত্র, বিপুল ধনসম্পদের ইতিহাস। সাল 1652, হীরানন্দ সাহু যোধপুরের নাগার অঞ্চলের বাসিন্দা। কাজের খোঁজে তিনি পাটনায় আসেন, আর সেখানেই আছে জানা অজানা অনেক ইতিহাস, ঐতিহাসিকদের মতামত এবং তার গুপ্তধন পাওয়ার ইতিহাস। তবে আজকে কিন্তু সেই সমস্ত গুপ্তধন পাওয়ার ইতিহাস তোমাদের সাথে আলোচনা করব না। তার বদলে বাংলায় এই হীরানন্দ সাহু কিভাবে এক বাণিজ্য করতে এসে তার যে বৈভব প্রতিপত্তি বাড়ালেন, আর সেটাই তোমাদের সাথে আলোচনা করব। তো হীরানন্দের ছিল 7 ছেলে। বাণিজ্যের জন্য তিনি তার ছেলেদেরকে বিভিন্ন রাজ্যে পাঠিয়ে দেন। সাল 1700, মুঘল শাসনাধীন বাংলার রাজধানী তখন ঢাকায়। সিংহাসনে তখন ঔরঙ্গজেবের নাতি আজিমুস-শান, আর দেওয়ানে ছিলেন মুর্শিদ কুলি খান। হীরানন্দের কনিষ্ঠ পুত্র মানিক চাঁদ ঢাকায় মহাজনী কারবার করতেন। সেই সুবাদে মুর্শিদ কুলি খানের সঙ্গে তার একটা খুব ভালো সম্পর্ক স্থাপিত হয়। অন্যদিকে মুর্শিদ কুলি খানের সাথে নবাব আজিমুস-শানের সম্পর্ক মোটেও ভালো ছিল না। বিভিন্ন কারণে তাদের মধ্যে প্রায়শই ঝামেলা বিবাদ হতো। ফলস্বরূপ দেওয়ানের পদে ইস্তফা দিয়ে তিনি চলে আসেন মুকসুদাবাদ ওরফে মুর্শিদাবাদে, এবং সাথে করে নিয়ে আসেন মানিক চাঁদকেও। এবং পরবর্তী ক্ষেত্রে সেই মুকসুদাবাদ নাম পরিবর্তন করে নিজের নামানুসারে নাম রাখেন মুর্শিদাবাদ। সাল 1717, বাংলার প্রথম নবাব নিজাম হিসাবে নিযুক্ত হন। বাংলা, বিহার ও উড়িষ্যার রাজস্ব আদায়ের জন্য ট্যাক্সাল স্থাপন করা হয়। ট্যাক্সালের প্রধান ভূমিকায় ছিলেন মানিক চাঁদ। তখনকার জমিদাররাও খাজনা দিতেন এই মানিক চাঁদকে। রাজস্ব আদায়, খাজনা আদায়, সমস্ত কাজকর্ম তিনি নিজে হাতে করতেন এবং তার নিজের পারিশ্রমিকটুকু রেখে বাকিটুকু সম্রাটের ট্যাক্সালে জমা করে দিতেন। তো স্বভাবতই আর্থিক পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি সাধন হয়। নবাব খুশি হয়ে মানিক চাঁদকে দিল্লির বাদশাহের কাছ থেকে সেট উপাধির ব্যবস্থা করে দেন। হ্যাঁ, ঠিকই শুনেছ, সেট, যার অর্থ ব্যাংকার, এবং যাকে বাংলায় বলা হয় মহাজন। তো মানিক চাঁদ ছিলেন নিঃসন্তান, কিন্তু তার উত্তরসূরির দরকার, তাই তিনি তার ভাগ্নে ফতেহ চাঁদকে দত্তক নেন, এবং ফতেহ চাঁদ সেই একই কাজের মাধ্যমে ধীরে ধীরে হয়ে ওঠেন নগরের শেঠ থেকে জগৎ শেঠ। তিনি নবাবকে সময় অসময়ে টাকা ধার দিতেন, সৈন্যবাহিনী দিয়ে সাহায্য করতেন। তো বিভিন্ন কারণে তার সাথে ছিল নবাবের এক সুসম্পর্ক। তো এরপর 1727 সাল মুর্শিদ কুলি খানের মৃত্যু হল। জামাতা সুজাউদ্দৌলা সিংহাসনে বসলেন। অন্যদিকে ফতেহ চাঁদকে দিল্লির সম্রাট জগৎ শেঠ উপাধি দিলেন, এবং বলা হয়, এবং তার সাথে একটি ফরমানও জারি করা হলো, এবং যেখানে ফরমানে লেখা ছিল যে এই শেঠ পরিবারের বড় ছেলেরা পাবে জগৎ শেঠ উপাধি এবং অন্যরা পাবে মহারাজ উপাধি। তো এই সময়ে সুজাউদ্দৌলা দিল্লির সম্রাটকে প্রায় 1.5 কোটির রাজস্ব পাঠিয়ে নিজের একটি স্থান তৈরি করলেন। তো বন্ধুরা, এই জায়গাটাতে কিছুটা হলেও আমরা বুঝতে পারছি যে বাংলার তখন পরিস্থিতি ঠিক কতটা উন্নতি ছিল। যে 1700 সালের কথা, একটা ঘটনা, যখন 1.5 কোটি টাকার উপঢৌকন দিল্লির সম্রাটকে পাঠানো হয়। এরপর আসি 1739 সাল, সুজাউদ্দৌলার মৃত্যু হলো। সিংহাসনে বসলেন সরফরাজ খান, কিন্তু তিনি ছিলেন ভীষণই উচ্ছৃঙ্খল ও ঔদ্ধত্যপরায়ণ। ফলস্বরূপ ফতেহ চাঁদকে তিনি অপমান করেন, কিন্তু এই অপমানের প্রতিশোধ নিতে জগৎ শেঠ হাত মেলালেন আলীবর্দী খানের সাথে। সাথে ছিল নবাবের বাকি বিরোধীরাও, এবং এর ফল হয়েছিল গিরিয়ার যুদ্ধ, যেখানে সরফরাজ খানের মৃত্যু হয়। ঠিক তারপরে 1740 সাল
আলীবর্দী খাঁ হলেন বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব। সেই সময় প্রচুর পরিমাণে বর্গী আক্রমণ হতো এবং এই বর্গী আক্রমণের ফলে অর্থনৈতিক টানাপোড়েন লেগেই থাকতো। তবে সেই সময় ফতেহ চাঁদ কিন্তু নবাবকে এই অবস্থা থেকে উদ্ধার করবার জন্য প্রচুর টাকা সাহায্য করতেন। এরপর 1744 সালে ফতেহ চাঁদ মারা যান এবং তার দুই নাতি মেহতাব চাঁদ ও স্বরূপ চাঁদ দিল্লির ফরমান অনুযায়ী মেহতাব চাঁদ হয়ে গেলেন জগৎ শেঠ ও স্বরূপ চাঁদ হলেন মহারাজ। এনাদের সময়কালে শেঠ পরিবারের খ্যাতি একেবারে শীর্ষে পৌঁছায়। শুধু যে নবাবের সাথে লেনদেন করতো তাই নয়, তাদের কাছে ডাচ ইংরেজ বণিকরাও টাকা ধার করতেন তাদের ব্যবসার কাজে। তাই এই শেঠ পরিবার যে শুধু বাংলার ব্যাংকার এটা বললে বোধহয় একটু কোথাও না কোথাও ভুল হবে। তারা হয়ে উঠলেন বাংলা, বিহার ও উড়িষ্যার ব্যাংকার। শুধু যে ব্যাংকার তাই নয়, সুদের হার, বাজার মূল্য সবই নির্ভর করত এই শেঠেদের ইচ্ছার ওপর। এই কথা বললে ভুল হবে না যে সে সময়ের বাংলার আরবিআই এই শেঠ পরিবারই বোধহয় ছিল। 1756 সালে আলীবর্দী খানের মৃত্যু হলো এবং মসনদে বসলেন সিরাজউদ্দৌলা। তিনি ছিলেন ইংরেজ বিরোধী। সেই কারণে ইংরেজদের সাথে শেঠেদের এই ওঠা বসা, তাদের ভালো সম্পর্ক তার মোটেও ভালো লাগতো না। আর ইংরেজদের প্রতিপত্তি হ্রাস করবার জন্য তার দেওয়ানি পদে তখন তিনি বসালেন মোহনলালকে এবং কলকাতার কুঠি আক্রমণ করলেন, যার ফলে ইংরেজদের বেশ ক্ষয়ক্ষতি হলো। তখন ইংরেজরা মেহতাব শেঠের সাথে হাত মেলাতে চাইলেন এবং তাকে অনুরোধ করলেন সিরাজউদ্দৌলার সাথে একটা সমঝোতা করবার জন্য। সেই উদ্দেশ্যে মেহতাব চাঁদ সিরাজউদ্দৌলার কাছে ইংরেজদের কথা বললেন এবং তার ফলস্বরূপ তিনি প্রচণ্ড রেগে গিয়ে মেহতাব চাঁদের গালে একটা চড় বসিয়ে দিলেন সভা মধ্যেই। এবং এই প্রতিবাদে জগৎ শেঠ ভীষণ পরিমাণে রেগে গিয়ে প্রতিবাদের উদ্দেশ্যে উমিচাঁদ, রাজবল্লভ, মির্জাফর, ঘসেটি বেগম, নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের সাথে হাত মেলালেন এবং বৈঠক করলেন ভাগীরথীর তীরে এবং ষড়যন্ত্রে লিপ্ত হলেন। 1757 সাল, তার ফল আমরা সবাই জানি, পলাশীর যুদ্ধ, যেখানে সিরাজউদ্দৌলার জীবন নাশ হলো। এরপর বাংলার নবাব হলেন মির্জাফর। তখন জগৎ শেঠ ইংরেজদের উদ্দেশ্য বুঝতে পারলেন, কারণ তখন ইংরেজরা নবাবদের হাতের মুঠোয় রেখে ইংরেজদের নিজেদের মতো করে বাংলায় শাসন কার্য চালাতে চাইলেন এবং রাজস্ব আদায়ের জন্য তারা কলকাতায় ট্যাক্সাল স্থাপন করলেন। ফলস্বরূপ শেঠদের প্রতিপত্তি কিন্তু ধীরে ধীরে কমতে থাকলো। এরপর মির্জাফরকে সরিয়ে মীর কাসিম যখন বাংলার গদিতে বসলেন, তখন আবার এই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। তিনিও ছিলেন ইংরেজ বিরোধী, তিনিও ইংরেজদের হাতের পুতুল হয়ে থাকতে চাননি, যার ফলে শুরু হলো সেই বিখ্যাত যুদ্ধ, বক্সারের যুদ্ধ 1764 সালে। আর এই যুদ্ধের খরচ ছিল ব্যয়বহুল, যার ফলে নবাব জগৎ শেঠের দ্বারস্থ হলেন, কিন্তু তিনি তা দিতে অস্বীকার করলেন, যার জন্য নবাব মেহতাব চাঁদ ও স্বরূপ চাঁদকে বন্দি বানিয়ে হত্যা করলেন। তো হীরানন্দ শাহুর হাত ধরে বাংলার ইতিহাসে যে শেঠ বা ব্যাংকারদের উদ্ভব হয়েছিল, কালের নিয়মে সেই মেহতাব ও স্বরূপ চাঁদের পতনে তা কিন্তু হারিয়ে গেল। তবে শোনা যায় 1912 সাল পর্যন্ত তাদের প্রজন্মের খোঁজ পাওয়া যায়, যারা ইংরেজদের দেওয়া যৎ সামান্য পেনশনের উপরে জীবন অতিবাহিত করেছেন। তবে সেই ধনকুবরদের প্রতিপত্তি, ধনসম্পত্তি, তাদের বিলাসবহুল জীবনযাত্রা সম্পর্কে একটা ধারণা করতে হলে অবশ্যই কিন্তু আমাদের সবাইরই এই জগৎ শেঠের বাড়ি পরিদর্শন করা উচিত, যা আজও ইতিহাসের পাতায় নীরব দর্শকের মতো এক বৈভবে তাদের বৈভবকে বয়ে নিয়ে চলেছে। যেখানে প্রমাণস্বরূপ লর্ড ক্লাইভের পোশাক, সোনা রূপা দিয়ে খচিত শাড়ি, গ্রামাফোন, পালঙ্ক, সবচেয়ে আশ্চর্যজনক ঘরের মধ্যেই রয়েছে ভূগর্ভস্থ একটি গভীর সুড়ঙ্গ পথ, যা কাঠগোলা বাগানে উন্মুক্ত হয়।
তবে সবই কিন্তু ছবি তোলা নিষিদ্ধ। তাই বন্ধুরা, তোমাদের সঙ্গে জগৎ শেঠের বাড়ির ভেতরের ছবি আমি কিন্তু শেয়ার করতে পারলাম না। তবে হ্যাঁ, এ সমস্ত সব কিছুই ছবির দ্বারা কিন্তু বোঝানো যায় না। তাই মুর্শিদাবাদ ভ্রমণে গেলে অবশ্যই জগৎ শেঠের বাড়িও পরিদর্শন করে এসো। যা আজকের বাংলা এবং তখনের সমৃদ্ধশালী বাংলার যে নিদর্শন মুখ বধিরের মতো বয়ে নিয়ে চলেছে, সেটার প্রমাণ কিন্তু আমরা হাতে নাতে পেয়ে যাব। তো বন্ধুরা, আজকের এই পর্বটা আমি এখানেই শেষ করছি। খুব সামান্য ভিডিওগ্রাফির মাধ্যমে তোমাদের কাছে একটা ছোট্ট কাহিনী, একটা ছোট্ট ইতিহাস, বাংলার ইতিহাস তুলে ধরার চেষ্টা করলাম। তো যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু যারা চ্যানেলে আসছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরবো আবার একটা এরকম কোনো নতুন ইতিহাস নিয়ে। না, ভুল বললাম, পুরনো ইতিহাস নতুন করে ঝালাই করে নিতে।